students, welcome to my channel. So in this video আমরা খুব একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে ডিসকাস করব, দ্যাট উইল বি ইউপিএসসি প্রিলিমস 2025, যেটা জাস্ট কিছুদিন আগেই 25 মে ইউপিএসসি প্রিলিমস কমপ্লিটেড হয়েছে। এবং এই বছরের যে কোশ্চেন পেপার, এই কোশ্চেন পেপার অ্যানালাইজ করার পর থেকে স্টুডেন্টদের মনে একটা নতুন বলতে পারো একটা কনফিউশন তৈরি হয়েছে যে সত্যি কি প্রশ্ন কঠিন হচ্ছে যত দিন যাচ্ছে, তাহলে যারা ফিউচার অ্যাসপিরেন্ট রয়েছে তাদের সামনে কি পথ খোলা রয়েছে, বা হোয়াট দ্য ফিউচার অ্যাসপিরেন্ট ক্যান ডু, নাকি অন্য কোনো এর পেছনে ব্যাপার রয়েছে, ঠিক আছে। এবং ফাইনালি হোয়াট উই ক্যান লার্ন ফ্রম প্রিলিমস, অর্থাৎ ইউপিএসসি যে প্রিলিমস হলো এটা থেকে আমরা কি জানতে পারবো, শকিং ফ্যাক্টস, এটা নিয়ে সম্পূর্ণ ডিসকাশন হবে এই ভিডিওতে। কাইন্ডলি পুরো ভিডিওটা দেখবে, আমি কোশ্চেন পেপার ধরে ধরে তোমাদের সাথে ডিসকাস করব কি ধরনের প্রশ্ন এসেছিল এবং কিভাবে তোমাদের ফিউচার প্ল্যানিং করতে হবে যাতে করে তোমরা ইউপিএসসির প্রিলিমস প্রপারলি ক্র্যাক করতে পারো। ইউপিএসসির প্রিলিমস কেন মডারেট বা টাফ হয় এটা জানতে গেলে আমাদের এখানের যে সাকসেস রেট সেটা সম্বন্ধে দেখতে হবে। ইউপিএসসি প্রিলিমসের সাকসেস রেট কিন্তু নিয়ার অ্যাবাউট 2% থেকে 3%, অর্থাৎ যতজন স্টুডেন্ট পরীক্ষা দেয় তার মধ্যে কিন্তু মাত্র 100 জনের মধ্যে 2 জন থেকে 3 জন পাস আউট হয়, ঠিক আছে, পাস করে। এবং এটা হচ্ছে ইউপিএসসির ক্ষেত্রে বর্তমান সিনারিওতে দাঁড়িয়ে সব থেকে বড় হার্ডেল। কেন, মেইনস যা দিচ্ছে তার 1/3 হচ্ছে ইন্টারভিউতে যাচ্ছে। মেইনসে জেনারেলি 12 to 14 টাইমস ডাকা হয়, অর্থাৎ এখানে সাকসেস রেট কিন্তু নিয়ার অ্যাবাউট 8 to 10% সাকসেস রেট কিন্তু থাকে মেইনসের। মেইনসে যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাকসেস রেট 8 to 10%, যেটা কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে, যেটা কিন্তু অনেকটাই বেশি 2 to 3% থেকে। তো মাই পয়েন্ট অফ ভিউ ইজ ভেরি সিম্পল, যে মেইনস হচ্ছে অপশনালের বিষয়, অপশনাল যার মেইনস তার, সেটা পরে আমরা ডিসকাস করব। এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে একটু সম্পূর্ণভাবে ডিসকাশন করি, তাহলে তোমরা জিনিসগুলো বুঝতে পারো। চলো, what we can learn from prelims, insights and strategies for future aspirant যারা 2026, 27 অথবা 28 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। প্রথমে কিছু কোশ্চেনের প্যাটার্ন দেখা যাক। যেরকম উই গট 15 days ওল্ড কোশ্চেন, মানেটা কি? মানেটা হচ্ছে আমরা 15 দিন পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়েছি। মানে 9 তারিখ থেকে মোটামুটি 12 তারিখ অব্দি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হলো এবং সেখানে প্রচুর পরিমাণে ড্রোন বা ইউএভি, আনম্যান্ড এরিয়াল ভেহিকল ইউজ করা হয়েছে, সেটার উপরে কিন্তু প্রশ্ন করে দিয়েছি ইউপিএসসি। তার মানে রিসেন্ট প্যাটার্ন থেকে আমরা কি বুঝতে পারছি, যে ইউপিএসসির কোশ্চেন পেপার পরীক্ষার 10 থেকে 12 দিন আগে তৈরি হচ্ছে, ঠিক আছে। ইউপিএসসির কোশ্চেন পেপার পরীক্ষার 10 থেকে 12 দিন আগে তৈরি হচ্ছে, দ্যাট মিনস তার মানে 10 থেকে 12 দিন আগে যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট ইনসিডেন্ট বা কোনো ইম্পর্টেন্ট সিনারিও বা কিছু ঘটে থাকে, সেটার ওভারভিউ এন্ড অল ডেটা এন্ড সোর্সেস আমার পড়ে রাখতে হবে, ঠিক আছে। প্রশ্নটা কি ছিল? উইথ রেফারেন্স টু আনম্যান্ড এরিয়াল ভেহিকল ইউএভি, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, অল টাইপ অফ ইউএভি ক্যান ডু ভার্টিক্যাল ল্যান্ডিং, মানে ভার্টিক্যাল এরকম উপর থেকে নিচে নামতে পারে ডিরেক্টলি গ্রাউন্ডে। অল টাইপ অফ ইউএভি ক্যান ডু অটোমেটেড হোভারিং, মানে অটোমেটেড হোভারিং হচ্ছে উপরে এরকম ভাবে ঘুরতে পারে নির্দিষ্ট একটা স্পেসে। অল টাইপ অফ ইউএভি ক্যান ইউজ ব্যাটারি অনলি অ্যাজ আ সোর্স অফ পাওয়ার। তো এখানে যেটা বুঝতে হবে, সব ধরনের ইউএভি কিন্তু ভার্টিক্যাল ল্যান্ডিং করতে পারে না, কারণ বড় যে ইউএভি গুলো থাকে সেগুলো কিন্তু প্লেনের মতো রানওয়ে লাগে। যেরকম ইউএস এর প্রেডিটার রয়েছে, এমকিউ রিপার রয়েছে, অনেকগুলো ড্রোন রয়েছে, হিরন রয়েছে ড্রোন, যেগুলো কিন্তু ভার্টিক্যাল ল্যান্ডিং পারে না করতে। কিছু ধরনের ইউএভি আছে যেগুলো কিন্তু অটোমেটেড হোভারিং করতে পারে না, মানে অটোমেটেড হোভারিং বলতে কোনো একটা স্পেসিফিক জায়গায় হেলিকপ্টারের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকা, হোভার করা, যেটা ছোটখাটো যে আমাদের বিয়ে বাড়ি বা অনুষ্ঠানের যে ড্রোনগুলো থাকে সেগুলো করতে পারে, কিন্তু বড় ড্রোনগুলো কিন্তু এগুলো করতে পারে না। এবং বড় ড্রোনগুলোতে কিন্তু ব্যাটারি নয়, বিভিন্ন ক্ষেত্রে পেট্রোল, গ্যাসোলিন বা কেরোসিন ইঞ্জিনও কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে, ডিজেল ইঞ্জিন অনেক ক্ষেত্রে ইউজ করা হয় বড় ইউভি গুলোতে, যেগুলো আনম্যান এরিয়াল ভেহিকল রয়েছে। তো শুধুমাত্র ব্যাটারি পাওয়ার দিয়ে চলে না, তার মানে তিনটের মধ্যে তিনটেই হচ্ছে আমাদের কাছে রং হচ্ছে। তার মানে হাউ মেনি অফ দ্য স্টেটমেন্ট গিভেন আর কারেক্ট, একটাও নয়, অ্যান্সার হবে ডি এখানে। আওয়ার অ্যান্সার উইল বি ডি হিয়ার, গট ইট? ওকে, নেক্সট কোশ্চেন চলে আসি। আরেকটা কোশ্চেন যেটা সেম ইন্ডিয়া পাকিস্তান ক্ল্যাশেস এর যে মিউনিশন গুলো ইউজ হয়েছে, মানে বিভিন্ন রকমের এক্সপ্লোসিভ ইউজ হয়েছে, বিকজ অফ অনেক রকমের এক্সপ্লোসিভ আমরা ইউজ করেছি, আকাশ স্যাম সার্ফেস টু এয়ার মিসাইল ইউজ করেছি, আমরা স্ক্যাল্প মিসাইল ইউজ করেছি। সো এখানে সেই রিগার্ডিং একটা ইনডেপথ থেকে কোশ্চেন দেওয়া হয়েছে,
So what is the common characteristics of the chemical substances generally known as Cl20, HMX and LLM105, which are sometimes talked about in media? So these are highly explosive. C4 যেরকম একটা এক্সপ্লোসিভ, ঠিক আছে? These are highly explosive. RDX যেরকম একটা এক্সপ্লোসিভ, ডাইনামাইট যেরকম একটা এক্সপ্লোসিভ, সেরকম কিন্তু এগুলো আরো অ্যাডভান্স এক্সপ্লোসিভ। তো দিজ আর এক্সপ্লোসিভ মিলিটারি ওয়েপন্স, মিলিটারিতে ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, এবার একটা বিশাল বিষয় যেটা ইউপিএসসি মোটামুটি 2021 সাল থেকে স্টার্ট করে, যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটাকে বলা হয় কি অ্যান্টি অপশন এলিমিনেশন। মানে অ্যান্সারের ক্ষেত্রে ধরো আমার এখানে একটা, দুটো, তিনটে স্টেটমেন্ট দাও, অ্যান্সার এরকম ভাবে দেওয়া থাকে কতগুলো স্টেটমেন্ট এখানে ট্রু। তো এখানে অনলি ওয়ান দেওয়া থাকবে কোনোটাতে, এক জায়গায় দেওয়া থাকবে অনলি টু, এক জায়গায় দেওয়া থাকবে অনলি থ্রি, আরেক জায়গায় দেওয়া থাকবে অল অফ দিস। তাহলে এমন ভাবে এখানে দেওয়া রয়েছে, মানে আমি এখানে অপশন এলিমিনেশন ট্রিক কিন্তু কোনো মতেই অ্যাপ্লাই করতে পারবো না, কারণ অনলি ওয়ান মানে তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে। মানে এই প্রশ্নটার অ্যান্সার করতে গেলে আমাকে ইন্ডিভিজুয়ালি তিনটে স্টেটমেন্টই সঠিক না ভুল সেটা কিন্তু আমাকে বিচার করতে হবে, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি তিনটে স্টেটমেন্ট সঠিক না ভুল সেটা কিন্তু বিচার করতে হবে। তো দ্যাটস আ হিউজ ফ্যাক্টর। এই ধরনের প্রশ্নকে বলা হয় অ্যান্টি অপশন এলিমিনেশন কোশ্চেন। তো এই ধরনের প্রশ্ন প্রত্যেক বছর কিন্তু ইনক্রিজ হচ্ছে। এবছর কিন্তু প্রচুর মাত্রায় নিয়ার অ্যাবাউট 30+ কিন্তু অ্যান্টি অপশন এলিমিনেশন কোশ্চেন ইউপিএসসি প্রিলিমসের পেপারে দেওয়া হয়েছিল। এবং যত বেশি এই ধরনের প্রশ্ন দেওয়া হবে তত কিন্তু পেপার মডারেট থেকে টাফ হবে, এবং স্টুডেন্টরা কিন্তু সেগুলো করতে হিমশিম খাবে এবং ভুল হবে, আমার নেগেটিভ মার্কিং বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য ফ্যাক্টর হিয়ার। এই জায়গাটা আমাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার আউট হলো? নেক্সট আমরা এবছর যে ইউপিএসসি প্রিলিমস হচ্ছে সেটা একটা ওভারঅল ব্রেকআপ যদি করি, আমরা সাবজেক্টিভ ব্রেকআপ যদি করি, টোটাল 100টা কোশ্চেন এসেছে, আমরা সকলেই জানি 100টা কোশ্চেন আসে, প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস করে থাকে, টোটাল 200 মার্কসের পেপার। এটা GS1, সিস্যাট নিয়ে পরে একসময় আলোচনা হবে। আর নেগেটিভ মার্কিং থাকে 1 থাকে, মানে নিয়ার অ্যাবাউট 0.66 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকে। তো ইকোনমি থেকে আমাদের মোটামুটি 17টা প্রশ্ন এসেছিল, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি থেকে মোটামুটি 12টা প্রশ্ন, জিওগ্রাফি থেকে আমাদের 14টা মতো প্রশ্ন এসেছিল, হিস্ট্রি থেকে 16টা প্রশ্ন, পলিটি থেকে 13টা প্রশ্ন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে মোটামুটি 14টা প্রশ্ন, আর মিসলেনিয়াস, ইন্টারন্যাশনাল রিলেশন, সোসাইটি রিলেটেড এক্সেট্রা, স্কিম এগুলো থেকে 14টা প্রশ্ন। টোটাল 100টা প্রশ্ন আমাদের এরকম এসেছিল। এবার অনেক ক্ষেত্রে কি হয়, কিছু কিছু প্রশ্নের মানে একে অপরের সাথে কানেক্টেড থাকে। মানে ইকোনমির এমন একটা কোয়েশ্চেন দিল, হয়তো তোমাকে ইকোনমিক জিওগ্রাফি থেকে একটা কোয়েশ্চেন দিল, ঠিক আছে? ইকোনমিক জিওগ্রাফি থেকে একটা কোয়েশ্চেন দিল, তো সেটা ইকোনমি এন্ড জিওগ্রাফি কোনটার মধ্যে আমরা পুট করব সেটা নিয়ে কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই, রাইট? তো এইভাবে কিন্তু আমাদের একটা ওভারঅল সাবজেক্টিভ ব্রেকআপ তোমাদের করা হলো। তো আমরা দেখতে পারলে যে এখানে কিন্তু নির্দিষ্ট কোনো থাকে না, এক এক বছর এটার ওয়েটেজ এক এক রকম ভাবে চেঞ্জ হয়। এবছর যেরকম ইকোনমির উপর কিন্তু প্রচুর পরিমাণে ওয়েটেজ দেওয়া হয়েছিল, দে হ্যাভ গিভেন মোর ওয়েটেজ অন দ্য ইকোনমি দিস ইয়ার, ঠিক আছে? তোমরা যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ আগামী 2026 বা 27, 28 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমার তরফ থেকে কিন্তু ইউপিএসসি ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে। মাত্র 3,999 টাকা তোমরা সম্পূর্ণ ইউপিএসসি ফাউন্ডেশন কোর্স পেয়ে যাবে। এবং যাদের বেসিক্স ক্লিয়ার আছে, যারা মেইনসের জন্য পড়াশোনা করছো, বেসিক ইউপিএসসি মোরলেস ক্লিয়ার আছে এবং মক টেস্ট প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে চাও অ্যান্সার রাইটিং, তাদের জন্য অ্যাডভান্স মেইনস অ্যান্সার রাইটিং এন্ড গাইডেন্স প্রোগ্রাম মাত্র 4,999 লঞ্চ করা হয়েছে। এই দুটো কোর্সই তোমরা কিন্তু ইএমআই বা ইনস্টলমেন্টে দিতে পারবে, দুটোরই সুবিধা রয়েছে। দুটো বা তিনটে ইনস্টলমেন্টে বা চারটে ইনস্টলমেন্টে তোমরা দিতে পারবে। অপশনাল সাবজেক্টও অ্যাভেলেবেল রয়েছে। অপশনাল সাবজেক্ট কি কি অ্যাভেলেবেল রয়েছে তার জন্য নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে ডিটেইল তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো যারা ইচ্ছুক কাইন্ডলি এটা ভালো করে দেখো, স্ক্রিনশট তুলে রাখো বা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। নেক্সট, লেন্থি পেপার। এই পেপারটা যথেষ্ট লেন্থি হয়েছে, মানে কোশ্চেন গুলো লেন্থ অনেকগুলো বেশি। আমরা এই স্টেটমেন্ট বেসড কোশ্চেন মোটামুটি 2022 থেকে দেখা স্টার্ট করি, তখন হার্ডলি দুটো স্টেটমেন্ট আসতো। এই বছর থেকে কিন্তু তিনটে স্টেটমেন্ট দেওয়া স্টার্ট হয়েছে। ফার্দার নেক্সট ইয়ার থেকে হয়তো 4-5টা স্টেটমেন্ট দেওয়া স্টার্ট হবে। এবং এই স্টেটমেন্ট গুলো কিন্তু সিম্পলিস্টিক ওয়ান ওয়ার্ড স্টেটমেন্ট না, ইটস এ সেন্টেন্স, 1 or 2 সেন্টেন্সের স্টেটমেন্ট, ঠিক আছে? প্রশ্নটা কি বলা হয়েছে? স্টেটমেন্ট 1, activated carbon is good and an attractive tool to remove pollutant from effluent stream and to remediate contaminants from various industries। অর্থাৎ অ্যাক্টিভেটেড কার্বন যাকে বলা হয় চারকোল, একটা উদাহরণ হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন, ঠিক আছে? Statement 2, activated carbon exhibits a large surface area and a strong potential for absorbing heavy metals। And statement 3,
Activated carbon can be easily synthesized from environmental wastage with high carbon content. এবার প্রশ্নটা বলা হয়েছে যে which of the following is correct and respect to the above statement. কোনটা কারেক্ট সেটা কিন্তু অ্যান্সারে চাইনি, অ্যান্সারে বলা হয়েছে এই স্টেটমেন্টগুলোর মধ্যে রিলেশন কোনটা। শুধুমাত্র কারেক্ট চাওয়ার দিন চলে গেছে এবং তাদের মধ্যে রিলেশনও তোমাকে এক্সামিনার আস্ক করছে। both statement 2 and 3 correct and both them explain statement 1. both statement 2 and 3 are correct but only one of them explains statement 1. মানে you can imagine the level of option, মানে অপশনের লেভেলটা কোথায় চলে গেছে। can you imagine the level of option they are giving here? এখানে স্টেটমেন্ট 2 and স্টেটমেন্ট 3 আর কারেক্ট। অ্যাক্টিভেটেড কার্বন এক্সিবিট আ লার্জ সারফেস এরিয়া, মানে সারফেস এরিয়া অনেকটা বেশি থাকে, ওই কারণে বেশি মেটাল যত সারফেস এরিয়া থাকবে তত বেশি অ্যাবজর্ব করতে পারবে। কেন আমরা যখনই কাঠকলা দেখবো, দেখবে কাঠকলার এরকম 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 থাকে, মানে ব্যাপারটা হচ্ছে যদি আমি এটাকে মাইক্রোস্কোপিক ভাবে ধরি এরকম 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 থাকছে ওপরটা। একটা যদি ফ্ল্যাট সারফেস থাকে সেখানে সারফেস এরিয়া যতটা এরকম এরকম থাকলে টোটাল সারফেস এরিয়াটা অনেকটা বেড়ে যাচ্ছে, তুমি যদি লেন্থ বা এরিয়া হিসেবে ইউজ করো। এই কারণে কিন্তু অ্যাক্টিভেটেড কার্বনে কি হচ্ছে, অ্যাবজর্বিং পাওয়ারটা অনেকটা বেশি। And activated carbon can be easily synthesized from environmental waste with high carbon content. Obviously, environmental waste যেগুলো রয়েছে অর্থাৎ biodegradable waste, সেগুলোকে যদি আমরা এমন একটা চেম্বারে পোড়াই, ইভেন কাঠও যদি প্রপার ভাবে পোড়ানো হয় সেটা কিন্তু একটা বদ্ধ চেম্বারে ঢেকে যদি পোড়ানো হয় সেটা কিন্তু কাঠকলায় পরিণত হয়ে যায়। দ্যাট ইজ অ্যাক্টিভেটেড কার্বন। তার মানে স্টেটমেন্ট 2 and 3 কারেক্ট and স্টেটমেন্ট 1 এক্সপ্লেইন দেম। both of them explain statement 1. স্টেটমেন্ট 1টা কেন হচ্ছে এটা এই দুটো স্টেটমেন্ট আমার এক্সপ্লেইন করে দিচ্ছে। তার মানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে এ হবে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট অ্যানালিটিক্যাল ওয়ে টু অ্যানালিটিক্যাল, যেটা হচ্ছে যে কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো কিন্তু কোয়াইট অ্যানালিটিক্যাল রয়েছে দিস ইয়ার। ঠিক আছে, কিছু কিছু কোয়েশ্চেন এবছর এসছে যেগুলো কিন্তু যথেষ্ট অ্যানালিটিক্যাল ইন নেচার, যথেষ্ট অ্যানালিটিক্যাল ইন নেচার যেটা কিন্তু এসছে। ঠিক আছে, যেরকম এখানে যদি আমরা একটা কোয়েশ্চেন দেখি, উইথ রেফারেন্স টু প্ল্যানেট আর্থ কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। রেইন ফরেস্ট প্রডিউস মোর অক্সিজেন দ্যান দ্যাট প্রডিউস বাই ওশন। নাম্বার 2 statement, marine phytoplankton and photosynthetic bacteria produce about 50% of the world's oxygen. And statement 3, well oxygenated surface water contains several fold higher oxygen than that in atmospheric air. ঠিক আছে, এই তিনটে জিনিস আমার এখানে দেওয়া হয়েছে। এবার এখানে বিষয়টা হচ্ছে যে কোনটা কারেক্ট, এটা সেই পুরনো অপশন এলিমিনেশন ধাঁচেই দেওয়া হয়েছে। আমরা যদি ভালো করে দেখি, রেইন ফরেস্ট প্রডিউস মোর অক্সিজেন দ্যান প্রডিউস বাই ওশন, না এই স্টেটমেন্টটা কিন্তু ভুল। এখানে the statement is quite wrong here. ঠিক আছে, রেইন ফরেস্ট কিন্তু ওশনের থেকে বেশি প্রডিউস করে না, কারণ আমাদের এত হিউজ ওশন রয়েছে, সেখানে এত অ্যালগিজ রয়েছে, এটা কিন্তু প্রডিউস বেশি করে না। তার মানে এক যখন হয়ে গেল, তাহলে এটা আমার কেটে গেল, এটাও আমার কেটে গেল, আমার সামনে পড়ে থাকলো বি আর ডি। বিডির মধ্যে আমার দেখতে হবে কোনটা হচ্ছে, আমি শুধু দুয়েরটা দেখবো। ঠিক আছে, মেরিন ফাইটোপ্ল্যাঙ্কটন অ্যান্ড ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রডিউস অ্যাবাউট 50% অফ দ্য ওয়ার্ল্ড অক্সিজেন। ইয়েস, দিস ইজ রাইট। মেরিন ফাইটোপ্ল্যাঙ্কটন অর্থাৎ সমুদ্রের যে ফাইটোপ্ল্যাঙ্কটন বা অ্যালগি থাকে তারা কিন্তু, বা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যারা সালোক সংশ্লেষ ব্যাকটেরিয়া যেগুলো থাকে, তারা কিন্তু ওয়ার্ল্ডের 50% অক্সিজেন প্রডিউস করে। তো মাই অ্যান্সার উড বি হোয়াট, আমার অ্যান্সার তাহলে হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে 2 only B। ঠিক আছে, তো অপশন এলিমিনেশন কিভাবে কাজ করে আশা করি বোঝা গেল এখান থেকে, রাইট? নেক্সট কোশ্চেনে চলে আসি। ইন ডেপথ কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে দিয়েছে, মানে কোন একটা টপিকের ডেপথে ঢুকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, কোন একটা টপিকের ডেপথে ঢুকে কিন্তু দে আর গিভিং দ্য কোশ্চেন হিয়ার। যেরকম কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। স্টেটমেন্ট 1 কি দেওয়া আছে, অ্যাজ রিগার্ডস রিটার্ন ফ্রম an investment in a company, generally bondholder are considered to be relatively at lower risk than stakeholders. Statement 2 তে কি বলা হয়েছে, bondholders are lenders to a company where stakeholders are its owners. For repayment purpose, bondholders are prioritized over stakeholder by a company. So এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে স্টেটমেন্টটা কারেক্ট। ঠিক আছে, এটা কারেক্ট কি এটা কারেক্ট? দেখো, বন্ড হোল্ডার্স হচ্ছে অবভিয়াসলি লেন্ডার টু আ কোম্পানি ওয়ার স্টেক হোল্ডার আর ইটস ওনার। স্টেক হোল্ডার মানে একটা কোম্পানি ধরো রয়েছে, কেউ 50%, একজন 25%, একজন 25%, এবিসি ধরো তিনজন রয়েছে। এবার এই তিনজনকে বলা হয় স্টেক হোল্ডার্স, মানে এরা কোম্পানি ওন করে থাকে। আর বন্ড হোল্ডার্স মানে কি, কোম্পানি মার্কেটে 1 কোটি টাকার 100 টাকার একটা বন্ড ছাড়লো, এটার 10টা বন্ড ছাড়লো। এবার প্রত্যেকে 10 জন লোক যদি 100 টাকা করে বন্ড কেনে, তারা হচ্ছে বন্ড হোল্ডার্স, হচ্ছে তারা লেন্ডার। ঠিক আছে, অনেক সময় তারা কোম্পানিকে পেমেন্ট করছে, বন্ডের যে অ্যামাউন্টটা সেটা পে করছে কোম্পানিকে, রাইট?
তার মানে স্টেটমেন্ট 2 কারেক্ট। আর স্টেটমেন্ট 3 এর ক্ষেত্রে কি, ফর রিপেমেন্ট পারপাস বন্ড হোল্ডার্স আর প্রায়োরিটাইজ ওভার স্টেক হোল্ডার বাই কোম্পানি। অবভিয়াসলি রিপেমেন্টের জন্য বন্ড হোল্ডার্সকে দেওয়া হবে, কারণ এদের সাথে শুধু টাকা পয়সার সম্পর্ক। আজকে বন্ড হোল্ডারের সাথে কোম্পানির কিসের সম্পর্ক, অনলি টাকা পয়সার সম্পর্ক। তো অবভিয়াসলি আমি এটাকে আগে টাকা পয়সাটাকে মিটিয়ে দেবো, কারণ আমি জানি আমার ওনারদের যদি টাকা পয়সা নাও দিই, তারা কিন্তু কোম্পানি, যদিও বা কোম্পানি লস করে, তারা কিন্তু কোম্পানির অ্যাসেট বিক্রি করেও কিন্তু তাদের প্রফিটটা তুলে নিতে পারবে। ঠিক আছে, তার মানে এই দুটো হচ্ছে ট্রু হবে, এবং স্টেটমেন্ট 1 হচ্ছে এই দুটোকেই এক্সপ্লেন করছে। তাহলে অপশন এ হবে কারেক্ট। বোথ স্টেটমেন্ট 2 and 3 আর কারেক্ট, এন্ড বোথ অফ দেম এক্সপ্লেন স্টেটমেন্ট 1। গট ইট? নেক্সট কোশ্চেন, লোকেশন ফ্যাক্টর, যেটা প্রত্যেক বছর আসে ডিফারেন্ট লোকেশন থেকে, দে আর গিভিং লোকেশন ফ্যাক্টর অ্যাজ ইউজুয়াল। দুটো কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরছি। কনসিডার দ্য ফলোইং কান্ট্রিজ: অস্ট্রিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, সুইডেন, নর্থ ম্যাসিডোনিয়া। হাউ মেনি অফ দ্য অ্যাবভ মেম্বার অফ দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো? অনলি 3, অনলি 5, অনলি 4, অনলি 6। এটা কিন্তু অ্যান্টি অপশন এলিমিনেশন কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো কোশ্চেনটা আমরা কি করে করবো দেখো। দিস ইজ অ্যালফাবেটিক্যাল লিস্ট অফ ন্যাটো মেম্বার্স। আমরা যদি ন্যাটো মেম্বারদের দেখি, প্রথমে অস্ট্রিয়া এখানে নেই, দেন হচ্ছে বুলগেরিয়া, দেখতে পাচ্ছ বুলগেরিয়া আছে এখানে, 2004 সালে বুলগেরিয়া ইন্ট্রোডিউস করা হয় ন্যাটোতে। ক্রোয়েশিয়া রয়েছে, 2009 সালে রয়েছে ক্রোয়েশিয়া। সার্বিয়া, এখানে কিন্তু সার্বিয়া তুমি নো, সার্বিয়া কিন্তু নেই এখানে, বিকজ সার্বিয়া হচ্ছে রাশিয়ার পাশে, এটা কোনো মতেই ন্যাটো হবে না, এটা রাশিয়ার সাথে অ্যালায়েন্স হবে। এটা কিন্তু আমরা কমন সেন্স থেকে বার করে দিতে পারি। ঠিক আছে, সুইডেন, অবভিয়াসলি সুইডেন হবে। 2024 এ রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টের পর থেকে সুইডেন ন্যাটোতে জয়েন করেছে, যেটা নিয়ে কিন্তু রাশিয়া যথেষ্ট অখুশি। আর 6 নম্বর হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া। ঠিক আছে, নর্থ ম্যাসিডোনিয়া কিন্তু 2020 সালে ইন্ট্রোডিউস করা হচ্ছে, গ্রিসের পাশে একটা স্টেট। তার মানে কতগুলো হচ্ছে এখানে, হাউ মাচ, কতগুলো মানে কান্ট্রি এখান থেকে আমি পেয়ে যাচ্ছি টোটাল। ইন টোটাল আমি যদি দেখি 1, 2, 3, 4টে কান্ট্রি পাচ্ছি। তাহলে অ্যান্সার কি হবে? অনলি 4 হবে অ্যান্সার। মাই অ্যান্সার উড বি হোয়াট? অনলি 4। ঠিক আছে, আমার অ্যান্সার কিন্তু অনলি 4 হবে এক্ষেত্রে। গট ইট? আচ্ছা, তারপরে একটা কোশ্চেন আছে, কনসিডার দ্য ফলোইং কান্ট্রিজ: বলিভিয়া, কলম্বিয়া, প্যারাগুয়ে, ব্রাজিল এন্ড ইকুয়েডর, ভেনেজুয়েলা। আন্ডিজ মাউন্টেন পাসেস থ্রু হাউ মেনি অফ দ্য অ্যাবভ কান্ট্রি? কতগুলো কান্ট্রির ওপর থেকে আন্দিজ মাউন্টেন যেটা রয়েছে, মাউন্টেন পাস করেছে? তো আমরা যদি এই জায়গাটা, এই কোশ্চেনটা যদি আমরা সিস্টেম্যাটিক্যালি দেখি, হোয়াট উই ক্যান ফাইন্ড হিয়ার? উই ক্যান ফাইন্ড হিয়ার ভেরি সিম্পল। আন্দিজ মাউন্টেন কিন্তু কতগুলো কান্ট্রির ওপর থেকে গেছে? আর্জেন্টিনার ওপর থেকে গেছে, আর্জেন্টিনা এখানে নেই। চিলির ওপর থেকে গেছে। দেন হচ্ছে বলিভিয়া, অবভিয়াসলি বলিভিয়া এখানে রয়েছে। ঠিক আছে, দেন হচ্ছে পেরুর ওপর থেকেও গেছে। তারপরে ইকুয়েডরের ওপর থেকে গেছে, ইকুয়েডর আমরা এখানে পাবো। নেক্সট হচ্ছে কলম্বিয়ার ওপর থেকে গেছে, কলম্বিয়া যেখানে রয়েছে, এবং ভেনেজুয়েলার ওপর থেকে গেছে। ঠিক আছে, প্যারাগুয়ের ওপর থেকে কিন্তু এটা যায়নি। তার মানে 1, 2, 3, 4, প্যারাগুয়ে আর ব্রাজিলের উপর থেকে কিন্তু এরা যায়নি। 4টে হবে, অনলি 4, এটা সি হবে। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে আমাকে কিন্তু লোকেশন ফ্যাক্টর পড়তে হবে। কিভাবে আরো লোকেশন ফ্যাক্টর পড়বে, এগুলোর জন্য অবশ্যই আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। সেখানে কিন্তু অনেক ফ্রি ম্যাটেরিয়াল দেওয়া হবে এই রিগার্ডিং। সেগুলো তোমরা ভালো করে স্টাডি করলে জিনিসগুলো সম্বন্ধে আরো আইডিয়া পাবে। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এবং যদি তোমার মনে হয় যে ফাউন্ডেশন কোর্সেস দরকার হয়, অবভিয়াসলি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। নেক্সট টাইপ অফ কোশ্চেন, লটস অফ ইনফরমেশন আর গিভেন, লটস অফ ইনফরমেশন ইন ওয়ান। এটা ইউপিএসসি নতুন স্টার্ট করেনি, এটা অনেকদিন ধরেই। একটা কোশ্চেনের মধ্যে অনেকগুলো ইনফরমেশন তোমাকে দেখতে হয়, যে জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেরকম এখানে একটা বক্সের মতো করা রয়েছে লেফট অ্যান্ড রাইট দিয়ে, এদিকে একটা স্টেট বা রাজ্য দেওয়া রয়েছে, এদিকে ডেসক্রিপশন দেওয়া রয়েছে। প্রথমে কি রয়েছে? অরুণাচল প্রদেশ, দ্য ক্যাপিটাল ইজ নেমড আফটার এ ফোর্ট অ্যান্ড দ্য স্টেট হ্যাজ 2 ন্যাশনাল পার্ক। সেকেন্ড হচ্ছে যেটা ফ্যাক্টর, নাগাল্যান্ড, the state came into existence on the basis of Constitutional Amendment Act. ঠিক আছে, 3 নম্বরে আছে ত্রিপুরা, initially a part of C state, it became a centrally administered territory with recognition of state in 1956 and later attained the status of full-fledged state. কোনটা সঠিক? অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর কিন্তু ইটা ফোর্টের নামে করা হয়েছে। আসামিজ ডাইনেস্টির একটা ফোর্ট, ইটা ফোর্ট, তার নামে কিন্তু করা, এবং স্টেটে কিন্তু 2টো ন্যাশনাল পার্ক রয়েছে। ঠিক আছে, তার মানে এটা কি হবে? এটা রাইট হবে। নাগাল্যান্ড কিন্তু এই স্টেটটা 1962 এর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এসছে, যেটাকে 13 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলা হয়। এবং নতুন ক্লজ আর্টিকেল নাম্বার 371 এর আন্ডারে কিন্তু নাগাল্যান্ড স্টেটকে পরিচালনা করা হয়। ত্রিপুরা কিন্তু 1956-তে স্টেট হিসাবে মর্যাদা পায়নি, আরো পরে কিন্তু ত্রিপুরা মর্যাদা পেয়েছে। তার মানে কি হবে? ত্রিপুরার এটা কিন্তু হবে না। তার মানে অপশন হবে অনলি 2। ঠিক আছে, মাই অপশন উড বি হিয়ার অনলি 2।
তাহলে এই জায়গাগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম যে কত ধরনের প্রশ্ন ইউপিএসসি প্রিলিমসে আসছে এবং সেই প্রশ্নগুলোকে আমরা কিভাবে ট্যাকেল করব, কি ধরনের ইনফরমেশন আমাকে পড়তে হবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে প্রিপারেশন নাও, প্রপার ভাবে প্রিপারেশন নাও। তোমাদের জন্য কিন্তু আমাদের তরফ থেকে, চ্যানেলের তরফ থেকে অনেক কিছু প্রোভাইড করা হবে। ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড ফ্রি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো ফ্রি ম্যাটেরিয়াল পাওয়ার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।